স্বাগত জানাচ্ছি পাওয়ার পয়েন্টের প্রথম ভিডিওর দ্বিতীয় পর্বে। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর ভিতরে যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকে দ্বিতীয় ভিডিও, যেহেতু এটা প্রথম পর্বের দ্বিতীয় ভিডিও, সো দ্বিতীয় ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনু নিয়ে। ঠিক আছে, তো এই হোম মেনুর ভিতরে কি কি সাব মেনু রয়েছে। এখানে আছে ক্লিপবোর্ড, স্লাইড, ফন্টস, প্যারাগ্রাফ এবং ড্রয়িং, এডিটিং। এই সকল অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে একটা রিবনের ভিতরে থাকে হোম ট্যাব। এই হোম ট্যাবের ভিতরে আমরা আলোচনা করব আজকে। তো কি কি শর্টকাট আছে প্রথমে ক্লিপবোর্ডের ভিতরে, সেগুলো আমরা একটু দেখে নিই। তো ক্লিপবোর্ড কিভাবে ওপেন করতে হয় এটা দেখার জন্য আমরা পাওয়ার পয়েন্টের যে সফটওয়্যারটা সেটাকে আমরা ওপেন করে দেই। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিই আমরা এখান থেকে। দেখেন এখানে লেখা আছে হোম মেনুর ভিতরে, এখানে ট্যাব, হোম ট্যাবের ভিতরে এখানে ক্লিপবোর্ড লেখা আছে। ঠিক আছে, এই ক্লিপবোর্ডের ভিতরে বিভিন্ন কাজ কিভাবে করতে হয়, ঠিক আছে, আমরা সেটা দেখবো আজকে। তো এখন আমরা প্রথমে দেখবো যে কিভাবে কোন লেখায় কাট করতে হয়। কোন লেখা সিলেক্ট করে যদি কন্ট্রোল এক্স প্রেস করি তাহলে কাট হয়ে যাবে। কোন লেখা সিলেক্ট করে যদি কপি করি কন্ট্রোল সি প্রেস করলে কপি হয়ে যাবে, আর কন্ট্রোল ভি পেস্ট করলে কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। তো আমরা এটা খুবই সহজে দেখে নিই। দেখেন এই লেখাটাকে আমি কাট করবো, এখান থেকে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কাট হয়ে গেছে। অথবা কন্ট্রোল জেড, এই পূর্ব অবস্থায় ফিরে আসলাম। এখন কন্ট্রোল সি প্রেস করলাম, এখন এখানে মাউস কার্সর একটা ক্লিক করলে কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখেন একই লেখা দুইটা হয়ে গেছে। তার মানে আমরা কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাটতে পারি, কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করতে পারি, এবং কপিকৃত লেখাটা কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করতে পারি। ঠিক আছে, তারপরে এখানে দেখেন লেখা আছে স্লাইড গ্রুপ। স্লাইডস গ্রুপটা কি, পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইড নিয়ে কাজ করে। পাওয়ার পয়েন্টের এক একটা পেজকে মূলত স্লাইড বলা হয়। তো নতুন স্লাইড পাওয়ার পয়েন্টে কিভাবে নিতে হয়, আমরা যদি পাওয়ার পয়েন্টে যাওয়ার পর কিভাবে কন্ট্রোল এম চাপি তাহলে নতুন স্লাইড চলে আসবে। তার স্লাইডের লেআউট চেঞ্জ করা যায়, তারপরে স্লাইডের অনুযায়ী স্লাইডকে গ্রুপও করা যায়। ঠিক আছে, তারপরে আমরা আলোচনা করবো আজকে ফন্ট গ্রুপ। এই যে ফন্ট গ্রুপ, তো ফন্টে কিভাবে সাইজ দেওয়া যায়, তারপর আন্ডারলাইন করা যায় এই বিষয়গুলো। তারপর প্যারাগ্রাফের গ্রুপের ভিতরে আন্ডারলাইন, জাস্টিফাই, এগুলো কিভাবে দেওয়া যায়, বুলেট কিভাবে দেওয়া যায়, লাইন স্পেসিং, ইনক্রিজ ডিক্রিজ, কনভার্ট স্মার্টার, এটা দেখবো। তারপর ড্রয়িং গ্রুপের ভিতরে আমরা কিভাবে কোন লেখা খুঁজে পাবো বা রিপ্লেস করবো কিভাবে, এটা খুঁজে পাবো। ঠিক আছে, তো এখন আমাদের মূলত এই যে এই ক্লিপবোর্ড থেকে মোটামুটি ভাবে আলোচনাটা শুরু হবে। আমি এখন সরাসরি পাওয়ার পয়েন্ট নামক সফটওয়্যারটাই চলে যায়। দেখেন এখানে লেখা আছে ক্লিপবোর্ড মানে আগে থেকে কপি করা কোনো লেখা বা লেখার স্টাইল বলতে লেখার সাইজ হইতে পারে, লেখার ফন্ট সাইজ হইতে পারে, ফন্ট স্টাইল হইতে পারে, বা কোনো ছবি হইতে পারে, বা কোনো লিঙ্ক হইতে পারে, এই সমস্ত বিষয়গুলো যখন আমরা কপি করি এখানে এটা স্টোর থাকে। এখন দেখেন এই যে পেস্ট লেখা চলে আসছে, এটা যদি আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিই তাহলে কপি হয়েছে, কপি। অথবা এই যে এখানে দেখেন কপি লেখা আছে, কপি লিখলে কপি হবে। এখন এখানে দেখেন লেখা আছে পেস্টের ঘরে 4টা অপশন আছে। এই 4টা অপশনের কাজ কি, প্রথম দেখেন লেখা আছে পেস্ট স্পেশাল থেকে যদি আমরা ক্লিক করি পেস্ট স্পেশাল, এখানে যদি ক্লিক করে একটা ডায়লগ বক্স চলে আসবে আমাদের সামনে। এই ডায়লগ বক্সের কাজ পেস্ট। আমরা যদি কখনো HTML ফরম্যাট পাওয়ার পয়েন্টে পেস্ট করতে দেখাইতে চাই তাহলে এটা হবে। আর যদি অনলাইন থেকে কোনো ছবি কপি করে এখানে দিতে চাই তাহলে এটা হবে। ঠিক আছে, বা জেপিজি আপনারা বাকিগুলো দেখে নেবেন। অথবা আমরা যদি এখান থেকে কোনো লিঙ্ক পেস্ট করতে চাই, বা এক্সেল থেকে আমাদের অনেক সময় পাওয়ার পয়েন্টে লিঙ্ক পেস্ট করতে হয়, তখন আমরা এখান থেকে এটা ইউজ করবো। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে দেখেন এখানে লেখা আছে পেস্ট স্পেশাল। এখানে পেস্ট ইমেজ, আপনি যদি কোনো লেখা না, কোনো ইমেজ যদি অনলাইন থেকে বা কোনো মাধ্যম থেকে কপি করেন তাহলে যদি এটা পেস্ট করতে চান তাহলে এখানে জাস্ট এটা পেস্ট করলে হয়ে যাবে। তারপরে কি টেক্সট অনলি, শুধুমাত্র লেখা পেস্ট হবে। কোনো লেখা সিলেক্ট করে এখান থেকে আপনি পেস্টে ক্লিক করলে লেখা পেস্ট হবে। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন দেখেন এখানে লেখা আছে ফরম্যাট পেইন্টার। দেখেন আপনি একটা লেখার স্টাইল কপি করলেন, তারপরে আপনি এটা কন্ট্রোল সি দিয়ে কপি রেখে দিলেন, এটা ক্লিপবোর্ডে স্টোর থাকবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এটা ফরম্যাটে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর দেখেন লেখা আছে স্লাইড মানে পাওয়ার পয়েন্টের এক একটা পৃষ্ঠাকে বলা হয় স্লাইড। পাওয়ার পয়েন্টের স্লাইড নিয়ে কাজ হয়, প্রেজেন্টেশন মূলত একটা স্লাইডে থাকে।
তো এখানে যদি আমি এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করি, এখান থেকে লেখা আছে টাইটেল স্লাইড। আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে কখনো যদি শুধুমাত্র লেখা নামক একটা টাইটেল স্লাইড দিতে চাই তাহলে সেটা ইউজ করব। তারপর হচ্ছে যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, ছবি এবং কন্টেন্ট যদি দিতে চাই তাহলে এটা ইউজ করব। আর যদি কোনো কিছু প্রয়োজন না হয় তাহলে হচ্ছে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ঠিক আছে, আবার আমরা আচ্ছা সামনে দিকে যাই। এখান থেকে লেআউট দেওয়া আছে। লেআউট বলতে এই যে আমরা নিউ স্লাইড নেওয়ার সময় স্লাইডের ভিতরে লিখতে হয়, ছবি এড করতে হয়, তখন এই ছবি এড করার কিছু শর্টকাট আইকন বা এলিমেন্টস এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে লেআউট। তারপর হচ্ছে রিসেট, আপনি যদি সবগুলোকে রিসেট করতে চান তাহলে রিসেট। তারপর সেকশন, সেকশন বলতে এড সেকশন, আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে ভিন্ন ভিন্ন ধাপে ধাপে ভাগ করতে পারবেন। ঠিক আছে, তারপরে পাওয়ার পয়েন্টের স্লাইডকে আপনি রিনেম করতে পারবেন, রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এই ধরনের কাজগুলো খুব সহজে করতে পারবেন। হ্যালো, আমরা পাওয়ার পয়েন্টের ভিতরে কিভাবে স্লাইডের বিভিন্ন স্টাইল এবং সেকশন নিয়ে কথা বলতে হয় সেটা বলতেছিলাম। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সেকশন অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে আমরা চলে আসি পাওয়ার পয়েন্টের ভিতরে। আচ্ছা এটা সি লিখলাম এখানে, আচ্ছা এইটুকু লিখলাম আপাতত। কন্ট্রোল শিফট গ্রেটার দেন, কন্ট্রোল শিফট গ্রেটার দেনের মাধ্যমে হচ্ছে ফন্ট সাইজ বড় করা যায়। আচ্ছা আমরা আস্তে আস্তে আসতেছি। এখন দেখেন আমি যখন বাইরে ক্লিক থাকতেছি, এই ফন্ট গ্রুপের ভিতরে যে সকল অপশনগুলো রয়েছে আমাদের সেগুলো কিন্তু অ্যাক্টিভ নাই। এখন কথা হলো আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি। দেখেন এটা যদি আমি সিলেক্ট করি, এখান থেকে এগুলো অপশন অ্যাক্টিভ হচ্ছে। এটার মাধ্যমে বোল্ড করা যায়, এটার মাধ্যমে ইটালিক করা যায়, এটার মধ্যে আন্ডারলাইন দেওয়া যায়। ঠিক আছে, আমরা কোনো কিছু দিব না আপাতত। ঠিক আছে, তো আপনারা আসলে আশা করি এগুলো বুঝতে পারেন, খুবই সহজ বিষয়গুলো। এখান থেকে আপনি টেক্সট নামক টেক্সটের ভিতরে শ্যাডো অ্যাড করতে পারবেন এই যেভাবে। তো তারপরে হচ্ছে এটা সিলেক্ট করে আপনি এখান থেকে চেঞ্জ কেস চেঞ্জ করতে পারবেন। কেস চেঞ্জ বলতে লোয়ার কেস, আপার কেস। লোয়ার কেস বলতে সবগুলা ছোট হাতের, প্রথমটা বড় হাতের। আপার কেস সবগুলা বড় হাতের। ক্যাপিটাল ওয়াইস ইচ ওয়ার্ড প্রত্যেকটা অক্ষর বড় হাতের। বা সেন্টেন্স কেস প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো সব বড় হাতের, ছোট হাতের সরি, এইভাবে। তারপর এটা হচ্ছে ফন্ট সাইজ, এখান থেকে আপনারা চাইলে নির্দিষ্ট মাপ অনুযায়ী ফন্ট সাইজ সেট করতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি একটা একটা ক্লিক করেন, দেখেন এখানে ফন্ট সাইজ বড় হচ্ছে এবং এখানে এটা দেখা যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে এটার মাধ্যমে ফন্ট সাইজ ছোট এবং বড় করা যায়। ঠিক আছে, তারপরে এর বাম দিকে আছে হচ্ছে ফন্টের স্টাইল। ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল থাকে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, আপনি যে সময় যে ধরনের স্টাইল চাইবেন আপনি চাইলে ঠিক ওই ধরনের স্টাইলে কি করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখানে একটা লেখা লিখে দেখাই। লিখলাম হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা পাওয়ার পয়েন্ট লিখলাম। এখন এটাকে টান দিয়ে যদি আমি বড় ডান দিকে দিই তাহলে ডান দিকে যতটুকু স্পেস প্রয়োজন ঠিক ততটুকু স্পেস হচ্ছে নিয়ে যাবে। ঠিক আছে, তো এটা লিখে দিলাম আমি। এখন দেখেন এই লেখাটাকে যদি আমি হচ্ছে লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাই, এটা যেরকম আছে আরও অন্য ধরনের লেখা স্টাইল আনতে চাই, তাহলে কি করব, এই যে এখান থেকে জাস্ট যে স্টাইলটা আমি দিতে চাই, এই যে এরিয়াল প্লাগ, এখান থেকে এটা হচ্ছে একটু মোটা একটা ফন্ট, অলরেডি স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনারা বাংলা লেখার সময় বাংলা ফন্ট দিয়ে ফন্ট স্টাইল চেঞ্জ করে বিভিন্ন ভিন্ন ধরনের স্টাইল আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি বলে আপনাকে একটা ফন্টের নাম বলছে, এটা আপনি জানেন না, এখন জাস্ট এখানে এই লেখাটা সিলেক্ট করে বা বক্সটা পুরোটা সিলেক্ট করে এখানে জাস্ট সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করলে এটা চলে আসবে আশা করা যায়। তো নেক্সট হচ্ছে আমরা এখন এখানে থেকে লেখা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। যদি আমরা এখানে ক্লিক করে আমরা প্রথমে যে ফন্ট ছিলাম, ফন্টের সাইজ যত ছিল, যদি এটা নিচে কোনো কালার থাকতো, এটা এখানে ক্লিক করলে পুরো অবস্থায় ফিরে আসবে। দেখছেন এই যে এরকম ছিল প্রথম অবস্থায়। ঠিক আছে, কন্ট্রোল জেড। এখন এইটার নিচে দেখেন লেখা আছে ফন্ট কালার। আমরা যদি শুধুমাত্র এই ফন্টে কোনো কালার দিতে চাই, এই ফন্টে যদি কোনো কালার দিতে চাই তাহলে আমরা কি করব, এই ফন্টটা সিলেক্ট করে এখান থেকে দেখেন ফন্ট কালারে ক্লিক করবো আমরা, তাহলে ফন্ট কালার হয়ে যাবে। এখন এখানে তো লাল কালার কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? এখন আমরা অন্য কালার কিভাবে অ্যাপ্লাই করবো, দেখেন এখানে জাস্ট এইভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে ড্রপ ডাউন এরো থেকে
আমরা যে কালারটা দিতে চাই এটা ইউজ করব। অথবা আপনাকে কেউ একজন বলে দিল যে আপনি একটা নির্দিষ্ট কালার কোড অ্যাপ্লাই করেন এই লেখার ভিতরে, তখন কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন? তখন চলে যাবেন এখান থেকে চলে যাবেন মোর কালার, এই মোর কালারে চলে যাবেন। মোর কালারে যাওয়ার পরে এখান থেকে থাকবে হচ্ছে কাস্টমে চলে যাবেন, স্ট্যান্ডার্ড থাকবে, এখান থেকে কাস্টমে চলে যাবেন। স্ট্যান্ডার্ড থেকে আপনি অনেক ধরনের কালার সিলেক্ট করতে পারবেন। তাও যদি না হয় আপনি চলে যাবেন হচ্ছে কাস্টম। এই কাস্টম থেকে আপনি কালার কোড দিয়ে বিভিন্ন কালার কোড অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এটা হেক্সা ভ্যালু দিয়ে, অথবা আপনি এই যে মাউস কার্সার বিভিন্ন জায়গায় ড্র্যাগ করে করে আপনি চাইলে কালার কোড অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছেন। তো তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন লেখা আছে টেক্সট হাইলাইট কালার, মানে টেক্সটের বর্ডার, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়ে যাবে। দেখেন ইয়েলো কালার হয়ে গেছে, এটা একটা কালার হয়ে গেছে, এটা একটা। যদি কোনো কালার না চান জাস্ট এখানে একটা ক্লিক করবেন। সো আশা করি আপনারা ফন্টের ভিতরে যে অপশনগুলো রয়েছে এবং স্লাইডের ভিতরে, ক্লিপবোর্ডের ভিতরে যে অপশনগুলো আমি আলোচনা করেছি আপনারা সেগুলো খুবই সহজে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব পাওয়ার পয়েন্টের ভিতরে প্যারাগ্রাফ নামক একটা যে অপশন, প্যারাগ্রাফ নামক গ্রুপের ভিতরে, হোম ট্যাবের ভিতরে। তো এখন আমাদের প্রথম যে লেখাটা আছে সেটা হচ্ছে বুলেটস মানে হচ্ছে বিভিন্ন নাম্বারিং বা স্টাইল। এই দেখেন একটা পাওয়ার পয়েন্ট লিখতাম, এখন আমি যে এখান থেকে মাউস কার্সার এখানে রাখার পরে জাস্ট একটা ইন্টারপ্রেস করে দেখেন এখানে একটা বুলেট চলে আসছে এবং এক ট্যাব সমপরিমাণ জায়গা ডান দিকে হচ্ছে কি হয়েছে সরে গেছে, ঠিক আছে? হ্যালো, আমরা মূলত এই প্যারাগ্রাফ অপশনটার ভিতরে চলে গিয়েছিলাম। আসলে আমাদের এই পাশে কিছু কাজ প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা অনেকে কিছু বুঝবেন না, এই জন্য হচ্ছে আমরা আবার একটু ব্যাকে চলে আসি। দেখেন আমরা এই যে এখান থেকে এই লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে জাস্ট এই বোল্ডের উপর ক্লিক করবো, ঠিক আছে? আর যদি আমরা এই লেখাটাকে যদি বোল্ড করতে না চাই জাস্ট সিম্পল, আর যদি ইটালিক করতে চাই জাস্ট ইটালিক হয়ে যাবে, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন হয়ে যাবে। একটা বিষয় এখানে যখন আমরা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনগুলো অ্যাপ্লাই করবো তখন দেখবেন এগুলো সিলেক্টেড হয়ে আছে, ঠিক আছে? এই যে এগুলো সিলেক্টেড হয়ে আছে, যদি এগুলো না থাকে তাহলে ডিসিলেক্টেড অবস্থায় থাকবে। আচ্ছা, এখন আবার আমরা এখানে চলে আসি। এখানে দেখেন আমরা নাম্বারিং বুলেট অ্যাপ্লাই করতেছিলাম। বিভিন্ন ধরনের বুলেট আছে, আমাদের যে সময় যে বুলেটটা অ্যাপ্লাই করার প্রয়োজন হয় সেটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এখন যদি বুলেট কাটার প্রয়োজন হয় তাহলে জাস্ট ব্যাকস্পেস, একটা ব্যাকস্পেস চাপলে বুলেটটা কাটা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো। পাওয়ার পয়েন্টের ভিতরে অ্যালাইনমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমাদের অবশ্যই জানতে হয় এবং অবশ্যই নিয়ে অনেক কাজ আছে আমাদের। তো দেখেন পাওয়ার পয়েন্টের ভিতরে অ্যালাইনমেন্টের প্রথম যে অপশনটা সেটাতে দেখেন লেখা আছে অ্যালাইন লেফট। অ্যালাইন লেফট মানে হচ্ছে পাওয়ার পয়েন্টের লেখাগুলো যদি আমরা বাম দিকে রাখতে চাই তাহলে লেফট, আর যদি ডান দিকে রাখতে চাই তাহলে হচ্ছে অ্যালাইন রাইট। কিবোর্ড থেকে কন্ট্রোল আর। আবার যদি আমরা লেখাগুলোকে এই টেক্সট বক্সের ভিতরে রাখতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট অ্যালাইন সেন্টার, এই যে এখান থেকে সেন্টার। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এইগুলো প্র্যাকটিস করবেন, যত বেশি আশা করি হাত ক্লিয়ার হবে। এখন আরেকটা বিষয় আছে, পাওয়ার পয়েন্টের ভিতরে যদি অনেক বেশি লেখা থাকে তখন আমরা এখান থেকে এই যে জাস্টিফাই এই লেখাটা ক্লিক করব। তো আমি এই অপশনটা সহজে বোঝার জন্য আমি হচ্ছে লেখা নিয়ে আসি। আচ্ছা, আমি এখানে একটা দুইটা লাইন নিয়ে আসলাম পাওয়ার পয়েন্টের ভিতরে, অনলাইন থেকে কপি করে কন্ট্রোল ভি চাপলাম। দেখেন এটা হচ্ছে কিছু লেখা আছে আমার এখানে। এখন সবগুলোকে আমি যদি বোল্ড করতে চাই তাহলে এখানে একটা চাপ দিব, বোল্ড হয়ে যাবে। যদি বোল্ড ছাড়াইতে চাই এখানে চাপ দিব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপবো। এখন যে অপশনটা দেখানোর জন্য মূলত এই লেখাটা আমি এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে পাওয়ার পয়েন্টের ভিতরে আপনি যদি উভয় দিক থেকে লেখা সমান করতে চান তাহলে জাস্ট এই যে এখান থেকে জাস্টিফাই চাপ দেবেন, এই জাস্টিফাই। দেখেন এদিক থেকেও সমান এবং এদিক থেকেও সমান হয়ে গিয়েছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন এর ডান দিকে দেখেন লেখা আছে add or remove columns, add or remove columns। একাধিক কলাম থাকে আমরা এখান থেকে লেখাকে কলাম টু কলামে ভাগ করতে পারবো, 3 কলামে ভাগ করতে পারবো। এগুলো আমরা পরবর্তীতে যখন আর লেখা থাকবে তখন এগুলো আমরা বিস্তারিত দেখবো, ঠিক আছে? তো এখানে দেখেন লেখা আছে লাইন স্পেসিং। আপনারা যদি এই স্লাইডটাতে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে নির্দিষ্ট পরিমাণ একটা স্পেসিং আছে।
এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের ভিতরে স্পেসিং আছে, এটা আমরা গ্রাফিক ডিজাইনের ভাষায় বলবো হচ্ছে হোয়াইট স্পেস, এবং আপনি এটাকে নেগেটিভ স্পেসও বলতে পারেন। একটা লাইনের ভিতরে যতটুকু পরিমাণ ফাঁকা জায়গা থাকবে সেই পরিমাণ ফাঁকা জায়গাতে আমরা ফাঁকা জায়গাটাকে আমরা হোয়াইট স্পেস বলতে পারি। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা পাওয়ার পয়েন্টের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এটা সাইজগুলো আমরা কীভাবে সেট করতে পারি। এই দেখেন এখানে যে 1 দিই, 1.5 দিই, এগুলো স্পেসিং একটু বেড়ে গেছে, 2 দিলে আর একটু বেড়ে যাবে, 2.5 দিলে আরও বেড়ে যাবে। যদি এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টম স্পেসিং দিতে চাই, কাস্টম লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং দিতে চাই, তাহলে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে চলে যাব। ঠিক আছে, প্যারাগ্রাফ এখান থেকে আছে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং, এটা জাস্টিফাই থাকবে, জাস্টিফাই আছে। এখন আমরা কতটুকু সেট করব, ঠিক আছে, এই যে এখান থেকে মাল্টিপল থাকবে, কতটুকু দেবো, 2.5 আছে, ধরে আমরা দিলাম হচ্ছে শুধু 5, এখান থেকে ওকে অনেক স্পেস বেড়ে গেছে না। আবার যে আমরা কমাই দিই কন্ট্রোল জেড, যাওয়ার পরে বা আমরা কাস্টম থেকে এখানে দিতে যতটুকু স্পেস আমাদের প্রয়োজন হবে ওই সময় আমরা ততটুকু স্পেস ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন এটা যেহেতু একটা বেসিক লেভেলের ক্লাস, এখানে অ্যাডভান্স লেভেল দেখানো হচ্ছে না, অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আমরা আস্তে আস্তে যাবো। তো আপনারা সবাই এই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আশা করি খুব ভালো কিছু হবে। তো আমাদের এই কাজটুকু শেষ হলো, এখন আমরা প্যারাগ্রাফের ডান দিকে চলে যাব। এখন এখান থেকে লেখা আছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন বলতে টেক্সটটা লেখাটা কোন দিক থেকে শুরু হবে। দেখেন আমি এই বক্সটাকে সিলেক্ট করলাম, এখন টেক্সট ডিরেকশনের ড্রপ ডাউনেতে ক্লিক করলাম, দেখেন লেখা আছে হরিজন্টাল। হরিজন্টাল মানে হচ্ছে এই যে এই বাম দিক থেকে ডান দিকে। যদি আমরা এটাকে রোটেট করে দিতে চাই 90 ডিগ্রি, এই দেখেন উল্টাভাবে ঘুরে গেছে, লেখাটা আমরা পড়তেই পারতেছি না আসলে এখানে কি লেখা ছিল। তো এই যে এটা যদি উল্টায় দিতে চাই, এটা আর একটা আমরা এখানে আবার তো হরিজন্টাল লাগবো। ঠিক আছে, যদি এখন যে সময় যেটা প্রয়োজন হবে এটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এখান দেখেন এলাইন টেক্সট, এলাইন লেখাটা কোন দিকে থাকবে, টপে থাকবে, বটমে থাকবে নাকি মিডল থাকবে। এই দেখেন এখানে আমি এটা এভাবে সেট করি, একটু বড় করি। এখন এই লেখাটাকে আমি কোন জায়গায় রাখবো, টপে রাখবো, মিডল রাখবো নাকি বটমে রাখবো, এটা আপনি এখান থেকে টপে, বটমে, সেন্টারে যে জায়গায় রাখতে চান সেমভাবে এই যে এটার মতো একটা টেক্সট বক্সের ভিতরে লেখা বামে থাকবে, টপে থাকবে নাকি নিচে নাকি রাইটে নাকি সেন্টারে থাকবে, এটা আপনি এখান থেকে করতে পারেন। তারপর আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন, এই জন্য আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিই, নিউ থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম আমরা অলরেডি। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ দেখো, কনভার্ট টু স্মার্ট আর্ট। দেখেন আমরা লেখাকে চাইলে, যেকোনো লেখাকে চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে আমরা একটা লেখাকে স্মার্ট আর্টের ভিতরে নিয়ে যেতে পারি। আমরা যেটা দেখবো হচ্ছে ইনসার্টের ভিতরে এই যে স্মার্ট আর্ট, এটার ভিতরে দেখবো, এটা অলরেডি হোমের ভিতরে দেওয়া আছে। আমরা চাইলে একটা লেখাকে স্মার্ট আর্টের ভিতরে নিয়ে যেতে পারি, এই যেভাবে দেখছেন চলে গেছে। আর এখানে ছবি এড করতে পারবো। তারপরে হচ্ছে এখানে আরও যদি ডান দিকে আরও প্রয়োজন হয় রাইট বাটন এখান থেকে অ্যাড শেপ বা এডিট শেপের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। এটা আপাতত এখন প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখবো পাওয়ার পয়েন্টের ভিতরে গুরুত্বপূর্ণ একটা অপশন ড্রয়িং। ড্রয়িংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন টেক্সটকে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য, বিভিন্ন টেক্সটকে লেখার জন্য, বিভিন্ন টেক্সটকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা মূলত এই ড্রয়িংটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা যে একটা ট্রায়াঙ্গেল নিতে চাই, এই যে ট্রায়াঙ্গেল হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এখান থেকে যদি ঘুমে থাকা অবস্থায় এখান থেকে একটা এই যেরকম রেক্টেঙ্গল নিলাম, তারপর হচ্ছে এই ঘুমে যাওয়ার পরে আবারও এখান থেকে এর মাধ্যমে একটা হচ্ছে লাইন ড্রয়িং করলাম এভাবে। তারপরে আমরা এখান থেকে আবার ঘুমে যাব, ঘুমে যাওয়ার পর এখান থেকে যদি একটা সার্কেল ড্রয়িং করে দিই এবং এটার কালার করে দিই ফিল। এখন কথা হলো আমরা তো এই তিনটা শেপ ড্রয়িং করলাম, এই তিনটা শেপের একই কালার। এখন একই কালার এটাকে যদি আমরা পতাকা বানাইতে চাই এবং এটাকে এই লাল অংশটাকে আমরা যদি রেড কালারে কনভার্ট করতে চাই এবং এটাকে যদি গ্রিন কালারে কনভার্ট করতে চাই এবং এই দণ্ডটা এটাকে যদি আমরা ব্ল্যাক কালারে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব বা আমাদের হচ্ছে কি করা উচিত। এখন আমরা সেই বিষয়গুলো দেখবো আস্তে আস্তে। তো দেখেন পাওয়ার পয়েন্টের ভিতরে আপনি যদি কোনো শেপকে কালারাইজ করতে চান, তাহলে আপনার পাওয়ার পয়েন্টের ভিতরে কোনো শেপ আপনি ড্রয়িং করার পরে এখানে একটা ফরম্যাট চলে আসবে, সেটা হচ্ছে শেপ ফরম্যাট। কি ফরম্যাট? শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটে আমরা ক্লিক করব। শেপ ফরম্যাটে ক্লিক করার পর আরও কিছু অপশন দেখা যাবে আমাদের সামনে। তবে এটা মনে রাখবেন অবশ্যই এই শেপ ফরম্যাটটা তখনই অ্যাক্টিভ হবে
যখন আপনি শেপ নিয়ে কাজ করবেন বা শেপে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে, শেপে অ্যাক্টিভ থাকবেন। দেখেন আমরা শেপে অ্যাক্টিভ আছি। এখন এখান থেকে আপনি ইনসার্ট শেপ করতে পারেন, শেপের স্টাইল চেঞ্জ করতে পারেন। এখন দেখেন এই যে শেপ ফিল বলতে এই শেপের আপনি কি কালার দিতে চান, জাস্ট এখান থেকে যদি রেড কালার দিয়েছে রেড কালার হয়ে যাবে। এখন শেপ আউটলাইন বলে একটা কথা আছে, এই দেখেন এটা প্রান্ত বরাবর একটা কালো কালার হয়ে গিয়েছে। এই কালো কালারটা যদি আমরা রিমুভ করতে চাই, জাস্ট এখান থেকে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন, এই দেখেন এখানে কোনো আউটলাইন নাই। এখন আমরা এটাকে ধরে এখান থেকে যদি আবারও শেপ ফরম্যাটে যাই, এখন শেপ ফিল থেকে গ্রিন কালার করে দিই, ঠিক আছে। দেখেন এটা একটা পতাকা হয়ে গেছে। পতাকার বর্ডারে যেহেতু কালো একটা বর্ডার আছে, আমরা যদি এটা না চাই তাহলে জাস্ট শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন, ঠিক আছে। আবার এটা সিলেক্ট করে এখান থেকে যদি আমরা শেপ ফিল থেকে ব্ল্যাক কালার দিয়ে দিই, ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন এটাকে আচ্ছা এটা এই কালারে থাকুক, তার মানে আমরা বুঝলাম যে শেপ ফিলের মাধ্যমে বিভিন্ন শেপে কালার দেওয়া যায় এবং অ্যাপ্লাই করা যায়। এখন আপনি চাইলে এই যে এখান থেকে শেপের বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করবেন বা শেপ আউটলাইনে আপনি সাইজ বাড়াইতে পারেন। এই যে এখান থেকে হোয়াইট থেকে শেপের আউটলাইন দিয়ে তারপর সেটা সাইজও আপনি বাড়াইতে পারবেন। শেপ আউটলাইন হোয়াইট, এখান থেকে হোয়াইট বাড়াইতে পারবেন। যদি আপনি এই আউটলাইনটা ড্যাশ দেখাইতে চান তাহলে হচ্ছে এই ধরনের ড্যাশ আপনি হচ্ছে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমাদের যে সময় যেটা প্রয়োজন হবে আমরা ওই সময় এটা ইউজ করবো, ঠিক আছে। তারপর এখান থেকে লাগছে শেপ ইফেক্ট, বিভিন্ন ধরনের শেপ ইফেক্ট আছে। আপনার যে সময় যেটা প্রয়োজন করে সেই সময় হচ্ছে আমরা হচ্ছে এটা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা এটা চলে গেল। এখন আমরা দেখবো পাওয়ার পয়েন্টের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে টেক্সট ফিল এবং হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল। টেক্সট ফিলটা কখন অ্যাক্টিভ হবে এবং কেন অ্যাক্টিভ হবে এটা আমরা এখন বলে নিই। ইনসার্ট থেকে টেক্সট বক্স, শেপ থেকে টেক্সট বক্স আমরা এখানে নিলাম পিপিটি 001। এখন এটা সাইজটা আমরা বাড়াই দিলাম এখান থেকে। আর দেখেন এখানে যে ফরম্যাটটা আছে এটা যদি আমি পেস্ট করতে চাই, জাস্ট এই যে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি, এখন জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ফরম্যাট ফিল্টারের মধ্যে পেস্ট করে দেব। আচ্ছা এটা হচ্ছে না, আমরা এভাবে ম্যানুয়ালি বানাই দিই। আচ্ছা এটা গেল, এটা চলে আসলো। এখন এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো শেপ ফরম্যাটের ভিতরে যাওয়ার পর টেক্সট ফিল নামে একটা অপশন আছে। এই যে টেক্সটে যদি আপনি কোনো কালার দিতে চান এখান থেকে কালার দিতে পারবেন, বা টেক্সট ফিলের ভিতরে যদি কোনো কালার কোড অ্যাপ্লাই করতে চান তাহলে মোর ফিল কালারে চলে যাবেন। এখান থেকে কাস্টম থেকে এখানে হ্যাশট্যাগ ভ্যালু অ্যাপ্লাই করে কালার কোড অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা সবাই। তো টেক্সট আউটলাইনও সেমভাবে একটা কালার, বিভিন্ন কালার আপনার যে সময় যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো তারপর টেক্সট ইফেক্ট, এভাবে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখেন এটা সিডি টেক্সট হয়ে গেছে। তো এখন দেখেন এখানে লেখা আছে অ্যারেঞ্জ মানে হচ্ছে উপরে নিচে সাজানো, কোন উপরে নিচে। এখান থেকে লেখা আছে ব্রিং টু ফন্ট, এই যে এটা সিলেক্ট করে যদি আমরা অ্যারেঞ্জে যাই এখান থেকে ব্রিং টু ফন্টে দিয়ে দিই, দেখেন এটা উপরে চলে আসছে। আবার এইটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, যদি আমরা সেন্টার ব্যাকে দিয়ে দিই দেখেন এটা নিচে চলে গিয়েছে, তাই না? খুবই সহজ না? অথবা আপনি চাইলে এটা মাউস বাটন ক্লিক করে রাইট বাটন, এখান থেকে এই যে ব্রিং টু ফন্ট সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফন্টের ভিতরে আর যেটা অপশন আসবে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন কোন সময় কোনটা ইউজ করা লাগে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এগুলো তেমন প্রয়োজন পড়ে না, শেপ ফিল এটা অলরেডি দেখাইছি আপনাদেরকে। তো এখন দেখেন একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ধরেন আমি একটা ওয়ার্ড খুঁজতে চাই, ধরেন এই টাইপটা কয়বার আছে আমার পাওয়ার পয়েন্টের স্লাইডে, আমি সেটা খুঁজতে চাই। যদি আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ফাইন্ড, কন্ট্রোল পি দিয়ে এটা খুঁজতে চাই, এই দেখেন যে জায়গায় আছে এটা আমাদের এই জায়গায় হাইলাইটেড হয়ে যাবে, ঠিক আছে। যদি নেক্সট আর অনেকবার থাকতো তাহলে এটা এখানে আসতো। এখন ফাইন্ড রিপ্লেস মানে একটা ওয়ার্ডকে আমরা খুঁজবো আবার হচ্ছে পেস্ট করে দেবো। কি ওয়ার্ড করে দেবো? টাইপ টেক্সট লিখে দিই, টাইপের পরিবর্তে আমরা লিখে দিলাম টেক্সট, এটা হচ্ছে রিপ্লেস অল। ওকে, দেখেন টেক্সট হয়ে গেছে, ঠিক আছে। তো এই ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে কোনো লেখাকে আমরা খুঁজতে পারি এবং পেস্ট করতে পারি। আমরা এখন একটু স্লাইডে চলে যাব। তো মোটামুটিভাবে পাওয়ার পয়েন্টের ভিতরে আমাদের এই বিষয়গুলো মূলত নিয়ে কাজ করা হয়। তো স্লাইডে চলে যাব। স্লাইডে আমি হচ্ছে দেখি কি প্রশ্ন আরো অপশন বাদ রয়ে গেছে আমাদের। এগুলো আমরা হচ্ছে অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। ডাটা রিমুভ করা যায় কিভাবে, কপি পেস্ট করা যায়, ঠিক আছে। কিপ সোর্স ফরম্যাটিং কিভাবে করা যায় এটা আমরা অলরেডি আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। কিভাবে
পিকচার ইনসার্ট করা যায়, ঠিক আছে, এটা দেখাইছি আপনাদেরকে। তো তারপর হচ্ছে স্লাইড গ্রুপের ভিতরে কি কি আছে, স্লাইড গ্রুপ, স্লাইড ক্রিয়েশন আর অর্গানাইজেশন, মানে স্লাইড কিভাবে ক্রিয়েট করতে হয়, স্লাইড কিভাবে ফরম্যাটিং করতে হয়, এই বিষয়গুলো দেওয়া আছে। তারপর কিভাবে নিউ স্লাইড নিতে হয়, আমরা এই যে এখান থেকে কন্ট্রোল এম এর মাধ্যমে স্লাইড নিব, এটা নিতে পারছি অলরেডি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আসলে কি পাওয়ার পয়েন্টের হোম মেনুর ভিতরে যে কাজগুলো রয়েছে আপনারা এগুলো কিভাবে কাজ করবেন এগুলো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে নিচের দিকে আমরা যদি আসি, এই যে ফন্ট গ্রুপের কি কাজ, মানে কিভাবে ফন্ট এড করবেন, রিমুভ করবেন, এই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদেরকে অলরেডি কিন্তু দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো আশা করি আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করলে হচ্ছে পারবেন, ঠিক আছে। তারপর আমরা যদি যাই, এই দেখেন কিভাবে ফন্ট সাইজ আপনারা বাড়াবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট গ্রেটার দেন, চাপলে হচ্ছে ফন্ট সাইজ বাড়বে, ঠিক আছে। আর যে কন্ট্রোল শিফট লেস দেন তাহলে হচ্ছে ফন্ট সাইজ কি হবে, এ মাইনাস হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আশা করি বাসায় হচ্ছে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম আপনারা আশা করি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন। তো পাওয়ার পয়েন্টের ভিতরে অনেকগুলো বিষয় আছে যে আমরা অলরেডি এগুলো বলেছি, এলাইন লেফট রাইট কীভাবে করতে হবে, এই যে লেফট রাইট সেন্টার দুই পাশে সমান, জাস্টিফাই, কন্ট্রোল জে কীভাবে করতে হবে আমরা এগুলো সবগুলো বলেছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এখন দেখেন নাম্বারিং 1 2 কীভাবে করতে হবে এটাও দেখিয়েছি আমরা, কীভাবে আপনারা হচ্ছে এগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আচ্ছা, তার নিচে যাই আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট, কীভাবে হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ করবেন এটা দেখেছি। টেক্সট ডিরেকশন হরিজন্টাল নাকি ভার্টিক্যাল হবে এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি, আশা করি এটা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে। তারপরে আমরা আসি যে অ্যালাইনমেন্ট ইনডেন্ট, টেক্সট প্রপারলি কীভাবে সাজাবেন আপনি এটা আপনাদেরকে দেখাইছি, বাসায় প্র্যাকটিস করবেন। তারপরে বুলেটস এবং নাম্বারিং কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তারপরে লাইন স্পেসিং কত প্রকার এবং কীভাবে লাইন স্পেসিং প্রপারলি অ্যাপ্লাই করতে হয়। তারপর হচ্ছে ওয়ার্ড টেক্সট, আচ্ছা এটা দেখানো হয় নাই, এটা পরে দেখাবো আমরা। তারপর হচ্ছে ড্রয়িং, এই ড্রয়িং গ্রুপের ভিতরে কীভাবে বিভিন্ন ধরনের ড্রয়িং করা যায়, গ্রুপ আনগ্রুপ করা যায়, রোটেট করা যায়, এগুলো আপনাদেরকে আমরা দেখেছি। তো মোটামুটিভাবে ধরা যায় এই স্লাইডটাতে যে সমস্ত বিষয়গুলো আছে আপনাদেরকে আমরা সবগুলো বিষয় সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আশা করি এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং খুবই যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ওইখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা একটা যেহেতু লম্বা একটা কোর্স হবে, তো আপনাদের ফ্রেন্ডস বা কলিগ যারা আছে এটাকে শেয়ার করে দিবেন যাতে ওরাও শিখতে পারে, ঠিক আছে। তো এটা বেসিক লেভেলের একটা কোর্স। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।